দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে এবং শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এখন পর্যটন একটি উদীয়মান শিল্প হিসেবেই ধরা হচ্ছে। বাংলাদেশেও এই শিল্পটির ব্যাপক সম্ভাবনা রয়েছে, কিন্তু নানা কারণে এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। কেন বাংলাদেশের এই পর্যটন শিল্পের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না এবং সেখানে সমস্যা কোথায়, আর সেই সমস্যাগুলোর সমাধানেই বা কী হতে পারে, সেসব বিষয় নিয়েই আমরা সাজিয়েছি আজকের এই বিস্তৃত আলোচনা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এই পর্যটন খাতের একজন নামকরা উদ্যোক্তা ব্যবসায়ী, যিনি দুসাই হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম নাসের রহমান। জনাব নাসের রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে অনেক। জি, আমি শুরুতেই যে কথাটি বলছিলাম, এই যে পর্যটন দিবস আসে, পর্যটন দিবস যায়, বাংলাদেশ পালন করে, নানান রকমের অনুষ্ঠান হয়, কিন্তু অবস্থার তো খুব বেশি পরিবর্তন হয় না। এবং আমরা যদি সবশেষ পর্যটন সূচকের যদি রিপোর্টটাও আমরা যদি আমলে দেখি, তাহলে দেখা যাবে যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পর্যটন সূচকে সবচেয়ে কম। তো আসলে কেন বাংলাদেশের এই অবস্থা এবং কেন আমরা এই শিল্পের সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারছি না, আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে ভাই, আপনার আজকে আলোচনায় আমন্ত্রণ দেওয়ার জন্য। বাংলাদেশে পর্যটন দিবস বা বিশ্ব পর্যটন দিবসই পালিত হচ্ছে সেই 1980 সাল থেকে। জি, আজকে 45 বছর। এবং প্রতি বছরই আমি তবে জানতাম না এখানে যে এটা অ্যাকচুয়ালি আজকে পর্যটন দিবস হিসেবে করা। তো প্রতি বছরই একটা আলোচনা হইলো, নাইলে নাও নাই, করে মানে কিছু না কিছু অনুষ্ঠান হয়, একটা কিছু অনুষ্ঠান করে দিন চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের পর্যটনের কোনো বিকাশ করছে না। এই দক্ষিণ এশিয়ায় আমাদের যদি 7টা দেশকে ধরি, আফগানিস্তানকে বাদ দেন, এটা তো আর না, 7টা দেশের মধ্যে আগে 5টা দেশই পর্যটনে অত্যন্ত অগ্রগামী ছিল, পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া। আপনার ইন্ডিয়ায় পর্যটনের লক্ষ কোটি, মানে মিলিয়ন্স অফ নেপালে বলেন, ভুটান তো রেস্ট্রিক্ট করে রাখে, ও চায়ও না পর্যটক, সারা বছরে 3000 পর্যটক আসবে, হ্যাঁ, এর বেশি চায় না। আপনার শ্রীলঙ্কা তো পুরো পর্যটনের উপরই তার এন্টার ইকোনমি, মলডিভসেরও তাই। কোভিড-19 পরে মানুষজন ওই যে পাকিস্তানের এই প্রবলেম সলভ হয়ে যাওয়ার পরে, টেররিস্ট প্রবলেম করে এখন হাজার হাজার পর্যটকরা পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তানে করাচি শহর দেখার জন্য না, বা লাহোর শহর দেখার জন্য না, পাকিস্তানের যে কাশ্মীর বর্ডারিং যে স্কারদু এবং ওদিকে যে সুন্দর মানে মানে সুইজারল্যান্ড মতো আর যে কাশ্মীরটা, যে পাকিস্তানের যে কাশ্মীর, ওই জায়গাগুলিতে ভিজিট করার জন্য প্রচুর পর্যটক, আজাদ কাশ্মীর এবং উত্তরাঞ্চল পাকিস্তানের একেবারে এই জায়গাগুলিকে বলে স্কারদু, তারপরে কি যেন বলে, আপনার নামগুলো আমার ঠিক মনে নেই। তো ওটার বিউটি আপনার সুইজারল্যান্ডের মতন একেবারে। তো সেটার জন্য সেখানে এখন বেশ পর্যটন আসা শুরু করেছে। বাংলাদেশে ওই ধরনের কোনো পর্যটক নাই যে নিজ থেকে নিজ উদ্যোগ নিয়ে যে বললেন যে চলো একটু বাংলাদেশ ঘুরে আসি। এই সারা বছরে আপনি হয়তো কয়েকশো লোক পাইতে পারেন এবং কোনো হাই এন্ড কোনো পর্যটক আসবে না। এই ব্যাকপ্যাকার বিদেশি পর্যটকের কথাই বলছি, আমরা পর্যটক বলতে বিদেশির কথাই করছি। তো ওই ব্যাকপ্যাকার বা আর কিছু আমাদের দেশে ইনবাউন্ড ট্যুর অপারেটর আছেন, হাতে গোনা 4-5 জন, আরও কম হতে পারে। ওনারা ইউরোপ থেকে 15-20 জনের ছোটো ছোটো গ্রুপ নিয়ে আসেন, জাপান থেকে নিয়ে আসেন, এনে পর্যটক এনে পুরো গাইডেড পর্যটন করে নিয়ে যায় বিভিন্ন জায়গায় করে। এগুলো সারা বছরে আপনার হয়তো 50-60 হাজার হতে পারে, আর এরকমই। আর কিন্তু বাংলাদেশ পর্যটন বোর্ডের যদি আমরা পরিসংখ্যান ধরি, তাহলে তারা সবশেষ মানে 2023 সালের একটি পরিসংখ্যান দিচ্ছে, সেখানে তারা বলছে যে বাংলাদেশে 2023 সালে বিদেশি পর্যটক এসেছে 2,14,000 বা 15,000 এরকম। তাহলে এই সংখ্যাটা কি ঠিক আছে কি না? একদম ভুল। কেন বলছি আপনাকে, টোটালি রং ফিগার। ওরা ইমিগ্রেশনের এই যে আপনার এই যে অ্যারাইভেল কার্ড আছে, জি, অন অ্যারাইভাল যে কার্ড, না অ্যারাইভেল কার্ড, তো ফিল আপ করতে হয়।
তো ওই অ্যারাইভেল কার্ডে আপনার পারপাস অফ ভিজিটের মধ্যে লেখা আছে ট্যুরিজম, বিজনেস, মেডিকেল, ফ্যামিলি, আদা আদা বিভিন্ন ধরনের আছে। তো ম্যাক্সিমাম বিজনেসম্যানরা ট্যুরিজম লেখে। আচ্ছা, কেন লেখে? কারণ ও যদি বিজনেস লিখতে যায় তাহলে ইমিগ্রেশন অফিসারের কাছে 14টা প্রশ্নের আনসার দিতে হবে, ওকে কাগজ দেখাইতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। এটা তো আমাদের ইমিগ্রেশন এভাবে সিস্টেম করে রেখেছে। কথা বলছেন, কিসের বিজনেস, কোন জায়গায় বিজনেস, কার সাথে মিটিং, এই ধরনের ইয়ে করবে। আর আবার ভিসা যদি নেয়, বিজনেস ভিসা, হ্যাঁ নিচে বিজনেস ভিসা বাংলাদেশ এমবিসি থেকে নিয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে ইমিগ্রেশন অফিসাররা হেনস্থ করে 14 রকমের প্রশ্ন করে, যার জন্য ম্যাক্সিমাম বিজনেসম্যানরা ট্যুরিস্ট লেখে। আর এটাই হিসাবে কাউন্ট হয়ে যায়। ট্যুরিস্ট লেখে লাগলে ওকে আর কোনো প্রশ্ন করে না। তো ও কিন্তু আসছে ব্যবসার কারণে, 3 দিনের জন্য 4 জনের যে ব্যবসা কাজ টাজ করে সে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই কারণে ওই আপনার পর্যটন বোর্ড ওইগুলো ট্যুরিস্ট দেখে বলে যে 2,50,000, 2,60,000 আসছে, কিন্তু আসলে কিন্তু 2 লক্ষের উপরেই আপনার বিজনেসম্যান। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে কেন আসলে বিদেশি পর্যটক কেন কমছে বাংলাদেশে? কমছে না, এটা ছিলই না তো কখনো কোনো কিছু। কমার কিছু নাই, বাড়ার কিছু নেই, এটা ছিলই না তেমন একটা, ইনসিগনিফিকেন্ট। আচ্ছা, ইনসিগনিফিকেন্ট কারণ বাংলাদেশে আপনি কি এন্টারটেইন করবেন আপনি বলেন? আপনি যে সে একটা পর্যটক যে আসবে সে কোথায় যাবে? আপনি বলবেন যে আমার কক্সবাজার আছে, আমার সুন্দরবন আছে, আমার সিলেটে চা বাগান আছে। হ্যাঁ আছে, ভালো। আপনি কি ব্যবস্থা রাখছেন ওখানে ই করার জন্য, তাই না? আপনি প্লেনে গেল বা আপনি ধরেন কক্সবাজারই গেল, গিয়ে বিচ দেখার, একদিন বিচ দেখা, তারপর কি করবে? সন্ধ্যার পরে সে কি করবে? হোয়াট ইজ দেয়ার ফর এ টুরিস্ট টু ডু আফটার সানসেট? কোনো এন্টারটেনমেন্টের কিছু আছে? নাথিং, জিরো। আমাদের দেশের ডোমেস্টিক ট্যুরিস্টদের জন্য সমুদ্র দেখাটাই ওইটাই তার জন্য ট্যুরিজম শেষ। তার কাছে এটাই বিশাল ব্যাপার। হ্যাঁ, সমুদ্র দেখছি, ইটি করছি, সমুদ্র ইতে করছি, একদিন থাকলাম, ম্যাক্সিমামই কিন্তু একদিন থাকে, নাহলে 2 দিন। কারো যদি একটু টাকা পয়সা একটু ইয়ে থাকে 2 দিন, ওই সমুদ্র দেখে ওই সমুদ্রের মধ্যে একটুখানি ওই ইটি করে বাস, ওইটাই তার ট্যুরিজম। বাট বিদেশের কাছে তো খালি সমুদ্র ইজ নট এ ট্যুরিজম। ও তো গিয়ে বিচে তাকে শুয়ে থাকার কথা। আপনি শুয়ে থাকতে পারবে? ওরা বিচে গেছে সান ইয়ে করে পারবে? লক্ষ হাজার কোটি ফেন্ডাররা এসে ওরা ঘিরাই ধরে এটা কিনবেন নাকি ওইটা কিনবেন নাকি, এগুলি কি সহ্য করবে কেউ? পারবেন না। এবং ওই ধরনের পরিবেশও নাই আমাদের। তারপরে মানুষ এই যে ফরেনারের বিচে যে আসে, ওরা ধরেন এই যে মহিলারা ইটি পরে ওইরকম পরে কি কাপড়ে পরে আমাদের এখানে যেতে পারবে? পারবে না। বাট শ্রীলঙ্কায় পারবে, তার মানে ইন্ডিয়ায় পারবে। পরিবেশটাও নাই, সে পরিবেশ নাই। আমরা একটা কনজারভেটিভ, আমরা বলি আমরা নিজেতে উদাহরিয়েতে, বাট উই আর বেসিক্যালি ভিতরে হাইলি কনজারভেটিভ। মানে পর্যটন বান্ধব পরিবেশটা না, পর্যটন বান্ধব পরিবেশটা আমাদের নাই, যেটা পাকিস্তানের এখন আছে। পাকিস্তানও কিন্তু অত্যন্ত কনজারভেটিভ। হ্যাঁ, না আমরা মুসলিম কান্ট্রিগুলোর দিকেও দেখতে পারি, সৌদি আরব, দুবাই। এখন তো ইউএইতে বলেন, আপনি সৌদি আরবে বলেন, সৌদি আরবে এক একটা যে বিচের মধ্যে রিসোর্ট হয়েছে, মানে এগুলো তো আউট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো ওখানে পর্যটকরা যাচ্ছে না সৌদি আরবে ইয়েতে। হ্যাঁ, কিছু করার নেই, বাট ওরা এখন ইয়ে করতে যাচ্ছে। পাশাপাশি আরেকটা কারণ আছে কিনা আপনি ভালো বলতে পারবেন, এই যে বাংলাদেশের উপর বিভিন্ন দেশ মাঝে মাঝে যে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়, যেমন এই মুহূর্তে কানাডা দিয়েছে, এই মুহূর্তে প্রায় 20টা দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা বা ভ্রমণ সতর্কতা আছে। আচ্ছা, বলি আপনি কেন এগুলো কতটা ইম্প্যাক্ট পড়ছে? মারাত্মক ইম্প্যাক্ট করে, মারাত্মক ইম্প্যাক্ট হয়। কিছুদিন পর বাংলাদেশ এখন কেন দিয়েছে? কারণ বিদেশিরা মনে করতেছে আওয়ামী লীগ এই যে রাস্তায় বসে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। হ্যাঁ, এই জন্য এখন এখানে তোমাদের একদম এই কারণে। আর নিউ ইয়র্কে যে ঘটনা ঘটাইছে ওরা, এগুলো তো সবাই দেখতেছে। তো আওয়ামী লীগ কী করতে পারে আর কি করতে পারে, এই জন্য এটার জন্য এই সমস্ত দেখে আবার এই যে বাংলাদেশে এই যে ঝটিকা ইটি করতেছে, এদের তো সব আপনারা মনে করেন কিছুই জানে না, তারা দে টেক এভরি ইন্টেল ভেরি সিরিয়াস, এটাকে তারা অনেক গুরুত্ব সহকারে নেয়। দিয়ে এই হঠাৎ আমরা কি রে ভাই কি হঠাৎ করে এখনই আসলো কেন? পরে আমার গোয়েন্দা সংস্থা গেলো বা যে আওয়ামী লীগের ঝটিকা এইসব মিছিল করতেছে, এদের জন্য এই জন্য ইয়ে করতেছে। আরেকটা বিষয়, পৃথিবীর বিভিন্ন দেশ ই ভিসা প্রচলন করেছে, বাংলাদেশে তো সেটা নাই। আছে, ভিসা অন অ্যারাইভেল আছে, বাট বাংলাদেশে ই ভিসা চালু করে নাই। ই ভিসা নাই, অন অ্যারাইভেল আছে, সেখানেও তো ঝামেলা। এটাও আধা ঘন্টা বসে থাকতে হয়, আধা ঘন্টা, ওটাও প্রভাব ফেলছে। ওটা প্রভাব ফেলছে। এখন তো অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ই ভিসা করে ফেলছে। হ্যাঁ, বাট বাংলাদেশে এখনো এটা ইয়ে করতে পারে নাই। কারণ ওই ধরনের মন মানসিকতার বা ওই ধরনের লোকজন তো নাই ওই চিন্তাধারা করার ইয়েতে। তো খুব শীঘ্রই আমাদেরও করা উচিত। বাট ই ভিসা বিজনেসের জন্য খুব ভালো ইয়েতে। হ্যাঁ, বাট এই যে ইমিগ্রেশনে যে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ ইয়ে করে,
এইভাবে যদি হেনস্থ করি এদেরকে, বিজনেস এদেরকে, যে আপনি কোথায় আসছেন কার মিটিং, এগুলি বন্ধ না করলে আপনার যখন যে বন্ধ হয়ে যাবে তখন সে বিজনেসই ঠিক মারবে অ্যারাইভেল। আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে সমস্যাগুলোর কথা আমরা বললাম, এই সমস্যাগুলো তো আসলে দীর্ঘদিন ধরে আছে এবং এগুলো নিয়ে আপনারা বিভিন্ন ফোরামে আলোচনা করছেন এবং সংশ্লিষ্ট যারা আছে কোনো সমাধান হচ্ছে না, তাদেরকেও এই বিষয়গুলো বলা হচ্ছে, কিন্তু এটার সমাধান হচ্ছে না। তো আপনার কাছে আমি জানবো কিভাবে এটা সমাধান হতে পারে। তবে তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, বিরতির পরে এসে আপনার কাছে একটু শুনবো যে কিভাবে এটা সমাধান হতে পারে। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশের পর্যটন খাতের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে আলোচক হিসাবে আছেন দুসাই হোটেল এবং রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, এই যে মাঝে মাঝে আমরা দেখি যে বাংলাদেশের উপর অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়, তারপর হচ্ছে আমাদের ই ভিসার সিস্টেম নেই, অন অ্যারাইভাল ভিসা আছে, সেখানেও বিড়ম্বনা। তো এই সমস্যাগুলো তো আজকের না, এই সমস্যাগুলো তো দীর্ঘদিন ধরেই চলে আসছে। আপনারা এগুলো সমস্যার সমাধানের কথাও বলেন, তো আসলে এগুলো সমাধান হচ্ছে না কেন, বা এটা সমাধান কিভাবে হতে পারে? এটা সমাধান হচ্ছে না বিকজ অফ দি মাইন্ডসেট অফ দি গভর্নমেন্ট। জি, ইট ডাজ নট ম্যাটার এটা কোন গভর্নমেন্ট ক্ষমতায়। আপনি দেখেন, পর্যটন বাংলাদেশে সরকারের যতগুলি প্রায়োরিটি আছে, মানে খাত আছে, তার মধ্যে ওটা লাস্টের মধ্যে লাস্ট, অথচ এটাই কিন্তু বিশ্বব্যাপী সম্ভাবনা। আচ্ছা, তার মধ্যে যেই মন্ত্রণালয়ের অধীনে এটা আছে, ওটা হলো ওই মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম। মানে সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের একটা ছোট লেজ আছে, ওই লেজটার নাম হলো ট্যুরিজম। তারপরে যেই মন্ত্রী আসুক সিভিল এভিয়েশন, তাদের সমস্ত মানে আপনার হলো এনগ্রোস হলো সিভিল এভিয়েশনকে নিয়ে, ট্যুরিজম নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই। তারপরে যেমন ধরেন আপনার ট্যুরিজম প্রমোশনের জন্য সরকারের একটা বোর্ড আছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কম্পোজড অফ অল গভর্নমেন্ট অফিসার্স। আপনি আমার একটু বলেন, গভর্নমেন্ট অফিসার ট্যুরিজমের কি বুঝে? আপনি বোর্ডের হেড বানান আপনাকে সরকারি কর্মকর্তা, একজন জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, কিন্তু বোর্ডের মেম্বার তো হতে হবে স্টেক হোল্ডার্স। রাইট, সরকারি কর্মকর্তাকে বোর্ডের মেম্বার বানিয়ে তো কোনো লাভ নাই। হ্যাঁ, এন্টায়ার বোর্ড মেম্বার্স এন্ড দে উইল গিভ অ্যাডভাইস যে কি কি করতে হবে। আচ্ছা, তারা না অ্যাডভাইস দিছেই ভালো। এখন ট্যুরিজম বোর্ডের যিনি সিইও আছেন, উনি বলেন আমি তো প্রস্তাব মিনিস্ট্রিকে দিয়েছি, ওটা এর মধ্যে পড়ে থাকে। কারণ মিনিস্ট্রির সমস্ত ইন্টারেস্টটা হলো সিভিল এভিয়েশনকে নিয়ে, পর্যটন নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। পৃথিবীর ম্যাক্সিমাম দেশে ট্যুরিজম এবং সংস্কৃতি এটা হলো একটা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যান্ড কালচার। কারণ কালচার ট্যুরিজমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, বিদেশি পর্যটক আসবে, আমার ট্যুরিজম করতে আসবে, আমার কালচার দেখতে আসবে, তো তাই না? তো আমাদের আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো যে ট্যুরিজম ডিপার্টমেন্টটাকে সিভিল এভিয়েশন থেকে আলাদা করে ফেলা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে মিলে এটাকে আলাদা মন্ত্রণালয় করা। আগে ওখানটায় এই কাজটা শুরু করতে। আমি কয়েকটা সমস্যার কথা বলি আপনাকে, যে কেন বাংলাদেশে ট্যুরিজম ইজ নট হিয়ার। তার আগে কি আমরা রিপোর্টটা দেখে আসব? আজকে যেহেতু বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশেও পালিত হচ্ছে, হ্যাঁ, দেখতে পারেন আপনি। এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন খাতের সমস্যা সম্ভাবনা নিয়ে আমাদের একটি রিপোর্ট প্রচারিত হচ্ছে নিউজে। তো আমরা একটু রিপোর্টটি দেখে আসি, দেখে আসার পরে একটু আমরা আলোচনাটা করি। ঠিক আছে, জি, ওই সময় আপনি একটু বলবেন যে আমরা এখন রিপোর্টটি দেখব। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র এখন আগের চেয়ে সাজানো গোছানো ও নান্দনিক। রিছাং ঝর্ণা, জেলা পরিষদ হর্টিকালচার পার্কের লেক ও ঝুলন্ত সেতু, মায়াবিনী লেক, দেবতা পুকুর ও পানছড়ির অরণ্য কুঠির আকৃষ্ট করে স্থানীয় সহ বাইরের দর্শনার্থীদের। সাজেক ভ্যালি ঘুরতে যাওয়া পর্যটকদের খাগড়াছড়ি পেরিয়ে যেতে হয়, ফলে সাজেকমুখী অনেক পর্যটকই খাগড়াছড়িতেও ভ্রমণ করেন।
আমরা ঘুরতে আসছি আর আলুটিলা অনেক সুন্দর, এখানে আমার অনুভূতিটা অনেক ভালো। আমরা আসছি, উপভোগ করলাম, পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকেই মনোরম। পর্যটন কেন্দ্রগুলোতে শিশুদের জন্য রাইডসের অভাব, মানসম্মত রেস্টুরেন্ট, পর্যাপ্ত বিনোদন ব্যবস্থা না থাকা এবং সড়কে দুরবস্থা হতাশ করছে পর্যটকদের। চরকি কিছু ধরনের বাচ্চাদের খেলার জন্য দুই একটা যদি চরকি হয়, হ্যাঁ, জিনিসটা আরো সুন্দর হতো। খাগড়াছড়িতে মানে ভালো মানের হোটেল পাওয়া যাচ্ছে না। পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যা আসা রুট গুলাতে আমরা নিরাপত্তা দিচ্ছি, পাশাপাশি কেউ যদি অতিরিক্ত বা এক্সট্রা নিরাপত্তা চাই সেক্ষেত্রে আমরা স্কট করে থাকি। আর স্পট গুলাতে যে সকল দর্শনীয় স্পট আছে সেগুলাতে টুরিস্ট পুলিশ ডিপ্লয়মেন্ট থাকে, পাশাপাশি আমাদের জেলা পুলিশও নিরাপত্তা নিশ্চিত করে। পাহাড়ের কিংবদন্তি নয়াভিরাম বান্দরবানের বগালেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উচ্চতায় প্রাকৃতিকভাবে সৃষ্ট এই লেকে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস। একটি নাগরাজ সাপকে গ্রামবাসী মেরে খেয়ে ফেলায় ওই অভিশপ্ত সাপের অভিশাপে সৃষ্টি হয় বগালেকের। স্বচ্ছ পানির এই বগালেকের সৌন্দর্য দেখতে ছুটে আসেন শত শত পর্যটক। এখন পর্যটকরা আসা যাওয়া শুরু করছে, এটা খুবই আনন্দিত আমাদের জন্য। পিনাক সাইতার আছে, জাতি আছে, ডাবল ফলস আছে। না, সরকার পক্ষ থেকে যদি খুলে দেওয়া হতো তাহলে আমাদেরকে ঘোরার জন্য আরো মানে পর্যটকদের জন্য আরো স্পেস বেশি হতো। পর্যটকদের ভ্রমণ স্বাচ্ছন্দ্য করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের তত্ত্বাবধানে যেই কেন্দ্রগুলো আছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জন্য খুব সুবিধা হয় বেসরকারির তুলনায়, এবং এগুলোরও ব্যাপক চাহিদা রয়েছে শুধুমাত্র নিরাপত্তার জন্য। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমরা তো রিপোর্টটি দেখলাম, তো শুধু বান্দরবন কিংবা খাগড়াছড়িই নয়, এখানে যে সমস্যার কথা বলা হলো অবকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধার, এই বাস্তবতা তো আমার মনে হয় বাংলাদেশের সব পর্যটন কেন্দ্রের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনি এবার যদি একটু বলেন যে বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে আসলে সমস্যাগুলো কোথায়? পর্যটন আমাদের লোকাল ডোমেস্টিক ট্যুরিজমের কোনো অভাব, মানুষের অভাব নেই। জি, সবাই ইনফ্রাস্ট্রাকচার থাকুক আর না থাকুক, মানুষ যাবে। জি, বাট আমরা তো পর্যটন বলতে দুইটা আছে, যে ডোমেস্টিক ট্যুরিজম এন্ড ফরেন ট্যুরিজম এবং বাইরে। আমাদের তো ডোমেস্টিক ট্যুরিজম তো আমাকে ফরেন এক্সচেঞ্জ আর্নিং করে দিচ্ছে না কিছু। না, হ্যাঁ, এটা আমার জিডিপিতে হয়তো সামান্য একটা অবদান রাখছে ইয়েতে, ডোমেস্টিক ইয়েতে। বাট আমার তো দরকার ফরেন ট্যুরিজম, হ্যাঁ, টু ইনক্রিজ মাই ফরেন এক্সচেঞ্জ ইয়ে ছাড়া, এবং আমার দেশের যাতে আমার রিজার্ভ বৈদেশিক মুদ্রার মজুদ সেটা বাড়ে। তো সামান্য ইয়েতে অত বেশি হবে না। তো আমি আপনাকে বলি ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু বেশ ভালো। জি, হ্যাঁ, যেমন আমাদের রিসোর্ট কথা বলি, 100 গেস্টের 99 গেস্টই হলো আপনার ডোমেস্টিক ট্যুরিস্ট, বাংলাদেশি মানুষ, আমাদের না, সারা বাংলাদেশের সব রিসোর্টে। আর ফরেন ট্যুরিস্ট আপনি 1% ধরতে পারেন, হ্যাঁ, যারা বাংলাদেশে কাজ করছে। জি, এমন না যে না সে বিদেশ থেকে এসে আমার এখানে ইয়ে করছে। এটা ইনবাউন্ড ট্যুর অপারেটর যদি এনে থাকে সামান্য 15-20 জনের, এটা ওই এক্সেপশন যদি বাদ দিই। তো বাংলাদেশে যে আমরা যখন ট্যুরিজম কথা, আমরা বিদেশি ট্যুরিস্ট আনতে পারছি না কেন, সেটার বিষয় নিয়ে আমরা ডোমেস্টিক ট্যুরিজম ইজ নট এন ইস্যু। বিদেশি পর্যটন আবার ডোমেস্টিক, সেটা পরে যাব। তো বাংলাদেশে ইজ আপনার ইন্টারন্যাশনাল ট্যুরিজম ট্র্যাকের মধ্যে নাই। এই যে 7টা দেশ আছে, এই 7টা দেশের মধ্যে আপনার সবই কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিজম ট্র্যাকের মধ্যে, বাট নট বাংলাদেশ। জি, হ্যাঁ, ট্যুরিস্টের পারসেপশন বাংলাদেশ সম্বন্ধে একটি নেগেটিভ। তারপরে আপনার আছে the government has failed to project the country in the international arena. কথা বলছেন যে বাংলাদেশ যে একটা ট্যুরিজম ডেস্টিনেশন, এটার প্রচার নাই, আর এটা প্রচার নাই, আন্তর্জাতিক কোনো প্রচার নাই। আমরা একবার স্লোগান দিলাম যে আমাদের কি নাম বাংলাদেশের, বাংলাদেশ বিউটিফুল বাংলাদেশ, ঠিক আছে, বিউটিফুল বাংলাদেশ, তারপরে কিছু নাই। তারপরে এই যে একটু আগে বললাম যে ট্যুরিজম ডিপার্টমেন্ট হলো আপনার সিভিল এভিয়েশনের একটা লেজ। হ্যাঁ, এটাকে যদি আলাদা না করা হয়, আলাদা মন্ত্রণালয় না করা হয়, এটা কোনো বিকাশ করবে না। তারপরে ট্যুরিজম বোর্ডে যিনি সিইও আসেন, ওটা ডাম্পিং ইয়ার্ড হিসেবে ইউজ করা হয়। যে অফিসারকে আমরা এখন চাই না কোনো ইয়েতে, জায়গা নেই, ওরা পাঠাই দেয় সিইও ট্যুরিজম বোর্ডের, ওখানে 6 মাস 8 মাস 1 বছর থাকার পরে তখন তারা, আর সে ওখানে ওই সময় ক্ষেপণ করার জন্য আসে। আর ওই যে প্রতি বছর একটা বাজেট দেয়, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফেয়ার, প্রতি 2 মাসে একটা ফেয়ার অ্যাটেন্ড করে, তো বছরে 6টা ফেয়ার অ্যাটেন্ড করে, 6 ওই ফেয়ারগুলি অ্যাটেন্ড করার জন্য বসে থাকে। এগুলোর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে সবকিছু। ওই ফেয়ারগুলি অ্যাটেন্ড করার জন্য
আপনার একেবারে ট্যুরিজম বোর্ডের চাপরাশি থেকে শুরু করে যারা যারা টিকিট কেটে নিয়ে চলে গেল বার্লিন, প্যারিস। তো আমরা আপনার কাছ থেকে এই ব্যাপারে আরও শুনবো, তবে তার আগে নিচ্ছে আরও একটি বিরতি। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি পর্যটন খাতের সমস্যা সম্ভাবনা নিয়ে। যে আমরা আলোচনার পর্যায়ে তো আমরা সমস্যাগুলো নিয়ে আমরা কথা বললাম, আসলে এখন সমাধান কি হতে পারে? আপনি একটি সমাধান বলেছেন যে আলাদা মন্ত্রণালয়, আর কি হতে পারে? আমি কয়েকটা সমাধান আমার দৃষ্টিতে আর কি জি ইয়ে করেছি। যে প্রথমত হলো যেটা বলেছিলাম যে আলাদা পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রণালয় একদম মাস্ট। জি তা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড টাকে রিকনস্টিটিউট করা। জি ওখানে সরকার মানে যিনি উনি সরকারি থাকুক, তারপরে বোর্ড মেম্বারদেরকে প্রাইভেট সেক্টরের স্টেক হোল্ডারদেরকে, এখানে কোনো সরকারি যারা এই খাতের সাথে জড়িত তাদেরকে আনতে হবে। পর্যটন খাতে জড়িত কোনো সরকারি কর্মকর্তাকে ওখানে ঢুকিয়ে পর্যটনের বিকাশ করা সম্ভব না। তারপরে হলো যে আমাদের বাংলাদেশকে প্রজেক্ট করার জন্য ইন্টারন্যাশনাল নিউজ টিভি চ্যানেলগুলি, বিবিসি, সিএনএন, আল জাজিরা তো অ্যাডভার্টাইজমেন্ট নেয় না, আমি জানি না, বা অন্য যে সমস্ত বাংলাদেশকে প্রজেকশন করে এখানে 1 মিনিটের বাংলাদেশের একটা ভালো সুন্দর ইয়ে বানিয়ে, 1 মিনিট বা তার কম বা ইয়েতে যে বাংলাদেশকে প্রমোট করতে হবে, এবং এটার জন্য প্রচুর টাকা খরচ হবে। প্রচুর টাকা খরচ হবে, এই খরচটা দেখতে হবে। ডিসকভারি চ্যানেলগুলোতে আমরা এটা দিতে পারি, ডিসকভারি চ্যানেল বা বিভিন্ন চ্যানেল, এগুলো আমরা দেখাইতে পারি। জি, তারপর আগে বাংলাদেশকে প্রজেকশন করে হাইলাইট করতে হবে যে বাংলাদেশ ইজ এ টুরিস্ট ডেস্টিনেশন, এটা করতে হবে। তারপরে 4 নম্বর হলো যে ইনফ্রাস্ট্রাকচার। এই যে আপনি দেখেন এইমাত্র আপনারা যে দেখাইছেন যে এখানে রাস্তাঘাটে ইয়েটি টুরিস্ট ডেস্টিনেশনগুলিতে থাকার জায়গা নেই, ওইটা সরকারের ব্যাপার না। সরকার যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে দেয়, যে রোডস এবং ইলেকট্রিসিটি এন্ড এভরিথিং, তাইলে ইনফ্রাস্ট্রাকচার, হোটেল মোটেল তো প্রাইভেট সেক্টরই করবে, ওটা তার সরকার করবে না। কিন্তু ওই ইনফ্রাস্ট্রাকচারটাও, এই যেমন বিছনাকান্তিতে আপনি যদি যেতে চায় টুরিস্ট, কোনো রাস্তা তো নেই, ওটা জায়গা, ওটা এটা যেতে হয়। তারপরে অবকাঠামো উন্নয়ন, অবকাঠামো মানে অবকাঠামো বলতে আমি রাস্তার কথা বলছি মেইনলি, এবং অন্যান্য সুবিধা। তারপর আমাদের যে ট্যুর অপারেটর যাদের বিদেশিরা আসবে, বিদেশিকে একটু গাইড করার জন্য যে ট্যুর গাইডস, এদের ইংরেজি বলতে পারে না ম্যাক্সিমাম, এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এদের ট্রেনিং করে, বাট এদের ট্রেনিং করার পরেও তো কোনো লাভ নাই, কারণ ট্যুরিস্ট তো ওরকমভাবে আসে না, ট্যুরিস্ট ওইভাবে আসে না। তো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এখানে আরও কিছু বিষয় দিয়ে আছে ইয়েতে, যে এবং আপনার গভর্নমেন্ট এবং এই যে স্টেক হোল্ডাররা একটা যদি মাস্টার প্ল্যান নেয় যে কি কি করতে হবে ইন অর্ডার টু ইয়েতে, তাহলে কিন্তু জিনিসটা অনেক আগায়, এবং সরকারকে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য ব্যবস্থা নিতে হবে। তার মানে আপনি যে সমস্ত সমাধানগুলো দিলেন, সরকার যদি এগুলো আমলে নেয়, তাহলে পর্যটন খাতের যে সম্ভাবনা সেটা আমরা কাজে লাগাতে পারবো, আশা করছি। তো আমরা আশা করছি যে সরকার আপনার এই পরামর্শগুলো, যেহেতু আপনি এই খাতের সাথে সরাসরি জড়িত, সরকার আপনার এই পরামর্শগুলো আমলে নেবেন এবং এই খাতের উন্নয়নে কাজ করবেন। বর্তমান সরকার তো নিতে পারবেন না, পরবর্তী সরকার, জি, পরবর্তী নির্বাচিত সরকার আসলেও যাতে এগুলো নেয়, আমরা সেই আশা করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে।